বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিখি অনলাইন ক্লাস, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ক্লাসটি মূলত একাদশ শ্রেণীর নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রীদের জন্যই তৈরি করেছি। কেননা একটি বিষয় নির্বাচন করতে গেলে অবশ্যই তার সম্পর্কে একটি সাধারণ ধারণা থাকা বাঞ্ছনীয়। আর সেই সাধারণ ধারণা থেকেই আজকের পাঠটি তৈরি করেছি। তাই সকলে এই ক্লাসটি দেখবে। কোভিড-19 ভিতরে অর্থাৎ করোনা ভাইরাসের ভিতরে প্রতিটা লোককে আমরা এখন হতাশায় ভুগতেছি। গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে সারা বিশ্বের প্রতিটা দেশে এখন কোভিড-19 আক্রমণ আছে, যার কারণে আমাদের কলেজ বন্ধ, বাধ্য হয়ে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। জানি না এই অবস্থা থেকে কবে উত্তরণ ঘটবে। তো আশা করি অচিরেই টিকা আবিষ্কার হবে, ঔষধ আবিষ্কার হবে এবং কোভিড-19 পৃথিবী থেকে বিদায় নেবে। তবে যতদিন পর্যন্ত এই টিকা কিংবা ঔষধ না আসবে ততদিন পর্যন্ত আমাদেরকে ঘরে অবস্থান করা লাগবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক করব, এতে হয়তোবা আমাদের কিছুটা রোগ প্রতিরোধ করা যাবে। আজকের ক্লাসটি উপস্থাপনা করছি আমি মোহাম্মদ মোশারেফ হোসেন খান, প্রভাষক, দর্শন বিভাগ, আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ, কামারখালী, বাকেরগঞ্জ, বরিশাল। আজকে পাঠে যাওয়ার শুরুতেই দেখা যাচ্ছে যে একটি ছবি। এই ছবিটি মূলত যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক এরিস্টটলের ছবি। পাঠ হিসেবে আজকে নির্ধারণ করেছি যুক্তিবিদ্যার ধারণা, অর্থাৎ আমরা যে বিষয়টি অধ্যয়ন করতে যাচ্ছি সেটি কি এবং কেমন, সেটি হচ্ছে আমাদের আজকে প্রতিপাদ্য বিষয়টি। শিক্ষণফল আশা করা যায় যে পাঠ শেষে শিক্ষার্থীরা যুক্তিবিদ্যার ধারণা ব্যাখ্যা করতে পারবে। তো শুরুতেই আমরা একটি ভিডিও দেখে নিচ্ছি। পরে চারদিকে রোববার ভয়াবহ শব্দে কেঁপে ওঠে রাজধানী ম্যানিলা থেকে 60 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থিত কালঘাট। এর মধ্যে সেখান থেকে 8,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্রগতি থেকে নির্গত ছাই 1 কিলোমিটার পর্যন্ত আকাশ ছেড়েছে। দেশটির কর্তৃপক্ষ সতর্কতা জারি করার পাশাপাশি জানিয়েছে পরিমাণ 1 সপ্তাহের মধ্যে আরও বাড়তে পারে। পরে চারদিকে রোববার এরপর দ্বিতীয় আরেকটি ভিডিও দেখে নিচ্ছি। বাংলাদেশের ছবি, গ্রাম বাংলার ছবি। এখানে কিন্তু মূল বৃষ্টি দেখতে পাই, সেই বৃষ্টির ছবি এবং পুকুরের ঘর, কলা গাছ, এত বেশি বৃষ্টি খবর দেখা যায় না। আমরা সেই ছিলাম
সম্পর্কে কিন্তু আমি পরবর্তীকালে প্রশ্ন করব এবং আজকের পাঠ সংশ্লিষ্ট অবশ্যই এই বিষয় দুটি। তো যাই হোক, আমাদের বিষয়টির নাম যুক্তিবিদ্যা, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এখন আমরা দেখব এই লজিক বা যুক্তিবিদ্যার শব্দগত অর্থটি কি। প্রথমেই আছে যুক্তি, তারপর হচ্ছে বিদ্যা। তো যুক্তি মানে হচ্ছে কি? যুক্তি বলতে বোঝায় জানা অজানা, অর্থাৎ আমরা সাধারণভাবে যেভাবে যুক্তি বুঝি, এখানে কিন্তু যুক্তি বলতে সেরকম না। অর্থাৎ কথা বলতে পারলেই তাকে যুক্তি বলি, সেটা না। কিন্তু যুক্তি বলতে আলাদা কিছু, নতুন করে আমরা শিখব। আর এই যুক্তিবিদ্যা বইটি কিন্তু বা যুক্তিবিদ্যা বিষয়টি কিন্তু এই শুরু, তার মানে একদম সারলিপি। অর্থাৎ আমরা সরোয়াসরেয়া ক খ যেভাবে শিখেছি, আজকে যুক্তিবিদ্যা আমরা সেরকমের সরোয়াসরেয়া, যুক্তিবিদ্যার সরোয়াসরেয়া ক খ সারলিপিগুলো শিখব। তো যাই হোক, দেখি আমরা এই বিষয়টির অর্থটা কি দাঁড়ায়। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটি এসেছে হইল গ্রিক শব্দ লগোস থেকে। আর লগোস শব্দের বাংলা অর্থ চিন্তা, ভাষা বা শব্দ। তাইলে উৎপত্তিগতভাবে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা বা চিন্তার বিজ্ঞান। মূল কথা হলো যুক্তিবিদ্যা চিন্তার সঠিক নিয়মগুলোকে নির্দেশ করে, যে নিয়মগুলোর মাধ্যমে আমরা সত্যকে উপলব্ধি করি এবং নির্ণয় করতে পারি। যে কোনো বিষয়ের সত্যকে উপলব্ধি করব এবং নির্ণয় করার জন্য এই বিষয়টিকে আমরা অধ্যয়ন করব। কিন্তু আমরা ওখানে চিন্তার কথা বলেছি। এই চিন্তা শব্দটির অর্থ কিন্তু অত্যন্ত ব্যাপক। ব্যাপক অর্থে চিন্তা বলতে প্রত্যক্ষণ, তার মানে আমি যা কিছু দেখি, আমার 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমি যা কিছু আমার সেন্সে আসে তাকে আমরা প্রত্যক্ষ বলি। অনুভূতি আছে, যা কিছু অনুভূতিতে আসে সেটাকে আমরা প্রত্যক্ষণ বলবো, সরাসরি। স্মৃতি, মনের ভিতরে পূর্ব জ্ঞান বা পূর্ব কোনো কিছু মনে রাখা, সেটাকে আমরা স্মৃতি বলি। কল্পনা, আমরা ভবিষ্যতের জন্য নতুন কিছু চিন্তা করি, এটাকে আমরা কল্পনা বলে থাকি। ইত্যাদি মনে করা হলো এসব যুক্তিবিদ্যার আওতা বা পরিসরভুক্ত নয়। আবার মনে রাখতে হবে, এই প্রত্যক্ষ, স্মৃতি, কল্পনা ইত্যাদি কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় না, বা এটা আমাদের পরিসরভুক্ত নয়। তাইলে পরিসরভুক্ত কি? শুধু সামান্য ধারণা, অবধারণ, যুক্তি পদ্ধতি বা অনুমানকে বোঝায়। এই জন্য আমি এই দুটো ভিডিও দেখাইছিলাম। দেখেছি যে তোমরা অনুমান করো কি, যখনই ধোঁয়া দেখো তখন চিন্তা করো ওর পিছনে আগুন আছে, যখনই বৃষ্টি দেখো তখনই চিন্তা করো এর পিছনে মেঘ আছে। তার মানে কি, আমরা একটা কিছু দেখি, ওই দেখাটা হচ্ছে আমার জানা, আর যেটা দেখি না সেটা হচ্ছে অজানা। এই দেখা থেকে অদেখা এরকমের চিন্তা করার নাম কিন্তু অনুমান। সামনের দিকে আমরা সেই বিষয়টিকে ব্যাপকভাবে আলোচনা করব। এখন শুধু আমরা এই বিষয়টিকে জানি আর কি। তাহলে মূল হচ্ছে কি? অনুমান। আমরা অনুমান করি কিভাবে? মনের ভিতরে বা আমার দেহের ভিতরে বা চিন্তার ভিতরে একটা কিছু সামনের দিকে অথবা পিছনের দিকে জানা বিষয় থেকে কোনো কিছু সম্পর্কে নতুন কিছু আবিষ্কার করা বা মানে ফুটিয়ে তোলার চিন্তাকে আমরা অনুমান বলে থাকি। সুতরাং যুক্তিবিদ্যাকে বলা যাবে কি? ভাষায় প্রকাশিত অনুমান বিষয়ক বিজ্ঞান বলা যেতে পারে। অর্থাৎ আমরা ওই চিন্তাটাকে যখন
মুখ দিয়া বলি তখন সেটাকে যুক্তি বলা হয়। আর যতক্ষণ পর্যন্ত আমার ওই চিন্তাটা মনের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওটাকে আমরা কি বলবো, ওটাকে শুধুমাত্র অনুমান হিসেবে আখ্যায়িত করবো। সুতরাং যুক্তিবিদ্যাকে ভাষায় প্রকাশিত অনুমান বিষয় বলা যেতে পারে, যদিও যুক্তিবিদ্যা অনুমানের সহজ আরো কিছু বিষয় যেমন সংজ্ঞা, বিভাগ, শ্রেণীকরণ ইত্যাদি নিয়ে আলোচনা করবে। তোমরা ছোটবেলা থেকে যে সংজ্ঞা দিয়েছো ওই সংজ্ঞাই, কিন্তু ওই সংজ্ঞা কাকে বলে নিজেও জানো না। তোমরা সংজ্ঞা বলতে বুঝতে পারতেছো কোনো কিছু কাকে বলে, আসলে কাকে বলে আর সংজ্ঞা এক নয়। আবার বিভাগ কোনো কিছু ভাগ করা, শ্রেণীকরণ তাও ভাগ করা, কিন্তু এই দুটোর ভিতরে ভাগ, এই দুটোর ভিতরে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো যাই হোক, আমরা দেখি আমাদের যুক্তিবিদ্যা এগুলোকে কিভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে শিখায়, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। যাই হোক, আমরা চিন্তাকে চিনতে হলে, আমাদের এই চিন্তাকে বুঝতে হলে প্রথমে আমাকে চিনতে হবে পাঁচটা ইন্দ্রিয়কে। আমি আগেই বলেছি যে ইন্দ্রিয় অনুভূতি, ইন্দ্রিয় অনুভূতি, ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অর্থাৎ এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় বা জ্ঞান ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় বা জ্ঞান ইন্দ্রিয়, তার মানে ইন্দ্রিয় মানে পথ। এই পাঁচটা পথ দিয়ে আমাদের এই শরীরের ভিতরে, আমাদের এই দেহের ভিতরে বাহ্যিক যে অনুভূতিগুলো, বাহ্যিক যে প্রত্যক্ষণগুলো আমরা করে থাকি। এই পাঁচটা ইন্দ্রিয় কি কি? চোখ দিয়ে আমরা বস্তুকে দর্শন করি, মানে দেখি। কর্ণ দিয়ে আমরা শব্দকে শ্রবণ করি। নাসিকা দিয়ে আমরা কোনো কিছুর ঘ্রাণ অবলোকন করি বা ঘ্রাণ গ্রহণ করি। জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। ত্বক বা এই চামড়া দিয়ে, ত্বক বা চামড়া দিয়ে আমরা গরম ঠান্ডা অনুভব করি। মূলত এই পাঁচটা দিয়ে আমরা যা কিছু দেখি একে বলা হয় এক কথায় ইন্দ্রিয় অনুভূতি। কি বলা হয়? ইন্দ্রিয় অনুভূতি। এই ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করা হয় তাই ইন্দ্রিয় গ্রাহ্য বাস্তব বা মূর্ত। যেমন বই, আলো, ছায়া, রং, রূপ। এই যে ইন্দ্রিয় অনুভূতি, এটা কিন্তু আমাদের যুক্তিবিদ্যার বিষয় না। যুক্তিবিদ্যা হচ্ছে একটি চিন্তামূলক বিষয়। আগেই বলেছি, বারবার দেখা হচ্ছে প্রকাশিত চিন্তা, প্রকাশিত চিন্তা, তারপর চিন্তা আবার ভাষায় প্রকাশ করতে কিভাবে, এটাই কিন্তু মানে মজার বিষয় যে চিন্তা আবার ভাষায় প্রকাশিত করতে হবে। অর্থাৎ আমার মনের ভিতরে যা কিছু আমরা মানে রচনা করি, সেই রচনাটাকে যখন ভাষায় প্রকাশ করি, সেটার কোনটাকে আমি যুক্তিবিদ্যা বলবো আর কোনটাকে যুক্তিবিদ্যা বলবো, সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। কিন্তু যা ইন্দ্রিয়গুলোর জন্য নয়, তবে জ্ঞান বা মনে অনুভব করা যায়, তাকে চিন্তা বা বিমূর্ত অবাস্তব বলা হয়। যেমন গণিত, মানুষের চরিত্র, মানুষের মন, আত্মা, আল্লাহ, বস্তুর মূল্য, এগুলো কিন্তু আমরা এই পাঁচটা ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, একটা দিয়েও দেখি না, বা নাই তাও বলতে পারি না, আছে, সবাই জানি এবং সবাই এটা নিয়ে আমরা অনুভব করি। কি? গণিত নিয়ে আমরা 1, 2, 3 গণনা না করে, হিসাব না করে এরকম কোনো লোক নাই। মানুষের চরিত্র মাপি এমন কোনো লোক নাই। আমার ভিতরে মন আছে, অথচ সেই মনকে কিন্তু এই পাঁচটি ইন্দ্রিয়ের একটা দিয়েও দেখি না। আত্মা কিন্তু আমার মনে, আমি যতক্ষণ বেঁচে আছি আমার আত্মা আছে, আত্মাকে পাঁচটি ইন্দ্রিয়ের একটা দিয়েও দেখি না। আল্লাহ, আল্লাহকে কিন্তু আমরা কোন ক্রমে দেখি না, বা কিন্তু সে আছে। তারপর মূল্য, একটা বস্তুর মূল্য বলতে কিন্তু দাম না। মূল্য বলতে দামকে বুঝাবে না। এই মোবাইলের দাম 1 লাখ টাকা, অথবা একটা মেসের দাম, মেসবাতি আর কি 2 টাকা, সেটা না। কিন্তু মূল্য বলতে তোমার মা, তার একটা অবস্থান আছে, পৃথিবীর সমস্ত মেয়েদেরকে যদি এক জায়গায় করো তা সমান হবে না। এই যে অবস্থান, এই অবস্থানটাকে বলা হয় মূল্য, অর্থাৎ আমার গুরুত্ব। এই গুরুত্বটাকে আমরা মূল্য হিসেবে বুঝতে থাকি। তো যাই হোক, তাইলে আমরা দেখলাম কি যে যুক্তিবিদ্যায় মূলত আলোচনা করবে কি, যুক্তিবিদ্যা মাত্র 5টা, মানে এই সমস্ত জ্ঞান থেকে 3টা বিষয় আলোচনা করবে। 3টে বিষয়কে 2টা ভাগে ভাগ করে যুক্তিবিদ্যা খুললি, বই খুললি দেখতে পাবা কি যুক্তির উপাদান আর যুক্তি পদ্ধতি। যুক্তির উপাদান হিসেবে আমরা দেখব কি সার্বিক ধারণা, বইতে দেখবা এই যে বাস্তব বা মূর্তি হিসেবে, সেখানে দেখবা যে টার্ম,
আর এইটা কিন্তু মনের ভিতরে যতক্ষণ থাকবে তখন সেটাকে বলবো আমি সার্বিক ধারণা। আমার আজকের পাঠটি বড় হবে বিধায় আমি এগুলোর ব্যাখ্যাগুলো দিলাম না, পরবর্তীতে আমি দেব, তোমরা এগুলো মুখস্থ করে নেবা। শুধুমাত্র কি যুক্তিবিদ্যার মূল আলোচনা তিনটি কি: সার্বিক ধারণা, অবধারণ, অনুমান। সার্বিক ধারণা, অবধারণ, অনুমান। এই সার্বিক ধারণাকে বাস্তবে বলা হয় পদ বা ইংরেজিতে বলা হয় টার্ম, আর অবধারণকে বাস্তবে বলা হয় যুক্তিবাক্য বা বচন, আর ইংরেজিতে বলা হয় প্রপোজিশন। আর অনুমানকে বাস্তবে বলা হয় যুক্তি, আর এটাকে ইংরেজিতে বলা হয় ইনফারেন্স। বুঝা গেছে তো? এই তিনটার বাইরে আমরা যুক্তির কোনো কিছু আলোচনা করব না। তবে ওই যে সহায়ক কতগুলো জিনিস এখানে যেমন আমরা লিখছি পদ, বচন, আবার এই বচন এবং পদ থেকে যা বেরিয়ে আসবে যেমন সংজ্ঞা, তারপর শ্রেণীকরণ ইত্যাদি, এগুলো আমাদের এই আলোচ্য বিষয়। পদ বুঝতে, আমাদের এই বচন বুঝতে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা আলোচনা করব। তো আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কি, মূল আলোচনা হবে কি একমাত্র যুক্তি, একমাত্র যুক্তি, একমাত্র যুক্তি। তাহলে আমরা যুক্তি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। কি যুক্তি জিনিসটা কি? যুক্তিটা হচ্ছে কি জানার মাধ্যমে অজানাকে জানার এই মানসিক বা মনের একটা প্রক্রিয়া, একটা ধারণার একটা কায়দা। এই কায়দাটার নাম হচ্ছে অনুমান। আমার জানার থেকে অজানার যে একটা প্রক্রিয়া আমার মধ্যে সৃষ্টি হয়, এটার নাম হচ্ছে কি অনুমান। এই অনুমানগুলোকে একজন ব্যক্তি যখন ভাষায় প্রকাশ করবে, অর্থাৎ মুখ দিয়ে অথবা লিখে, যেভাবেই হোক না কেন, যেমন স্টিফেন হকিন্সের নাম তোমরা বইতে পড়বা, কিন্তু মুখ দিয়ে কিছু বলতো না, ইশারায় বা ভাষায়, মানে কম্পিউটার ইশারায় প্রকাশ। তার মানে এরা তার মনের ভিতরে ওই যে অনুভূতিগুলো, এটাই হচ্ছে তার একটা চিন্তাটা যখন সে আমাদের কাছে উপস্থাপন করবে, অর্থাৎ কোনো পঞ্চেন্দ্রিয়ের সংস্পর্শে আসবে, অনুভূতিতে আসবে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো কি যুক্তি। অনুমানটা যখন পঞ্চেন্দ্রিয়ের সংস্পর্শে আসবে, যাই হোক, এই অনুমান মুখ না, শুধু আমাদের হাত দিয়েও লিখতে হয়, যেভাবে হোক না, ভাষায় প্রকাশ করা হলেই তাকে বলা হবে কি যুক্তি। আর অনুমান ও তার যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা অনুমান ও তার সহায়ক প্রক্রিয়ার সময় যে বিদ্যা আলোচনা করে, তাই বোঝা গেল কি অনুমান ও তার সহায়ক প্রক্রিয়া নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে বলা হয় যুক্তিবিদ্যা। অর্থাৎ যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। তার মানে কি যুক্তিবিদ্যায় মূল যুক্তি আলোচনা করবে, যুক্তি তৈরি হওয়ার জন্য যা কিছু লাগে তা নিয়ে আলোচনা করবে। এই দুইটাই, আর কোনো কিছু নিয়ে আলোচনা করবে না। আর যুক্তি বলতে কি বুঝাইবে? জানা থেকে অজানাকে জানার একটা মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়াটাকে আমরা যখন ভাষায় প্রকাশ করব, তখন সেটাকে বলবো আমরা কি যুক্তি। সেটাকে বলবো কি যুক্তি। তো যাই হোক, আজকে আমরা তাহলে কি শিখলাম? যুক্তিবিদ্যার ব্যক্তিগত অর্থ, অর্থাৎ যুক্তিবিদ্যা কোথা থেকে আসছে, এটি একটি গ্রিক শব্দ, এই বিষয়গুলো শিখলাম। আর যুক্তিবিদ্যা যে চিন্তামূলক বিষয়, সেই চিন্তা সম্পর্কে ধারণা লাভ করলাম। তো চিন্তার সব কিছু যুক্তিবিদ্যা আলোচনা করবে না। যুক্তিবিদ্যা চিন্তার মাত্র তিনটে দিক নিয়ে আলোচনা করবে। এক নম্বর হচ্ছে কি সার্বিক ধারণা, দুই নম্বর হচ্ছে কি অবধারণ, তিন নম্বর হচ্ছে অনুমান। এই হচ্ছে আজকের মূল আলোচনা। আর অনুমান কাকে বলে মোটামুটি আমরা একটা সংজ্ঞা উপস্থাপন করেছি, বা কাকে বলে বলা যায়, এটাকে সংজ্ঞা বলা যায় না, সংজ্ঞাগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো যাই হোক, আজকে আমরা বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে বলবো যে বাড়ির কাজ হিসেবে তোমরা প্রথম ক্লাস তো বেশি একটা পারবে না, তারপরও একটু নিজেরা ধারণা লাভ করবে। কিসের? যুক্তিবিদ্যার ধারণা লাভ করবে। এবং তোমরা তো এ যুগের ছেলে, এ যুগের মেয়ে, যার কারণে তোমাদের তো স্মার্ট মোবাইল থাকতেই পারে। স্মার্ট মোবাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই বাড়ির কাজ, অর্থাৎ তোমরা বই কেনার ক্ষেত্রে বা বই কোন বই কিনে এটা দেখবে, সেই বইয়ের নাম আমি কিন্তু এখানে রেখে দিয়েছি। এই যেমন
প্রথমটার নাম আছে কি যুক্তিবিদ্যা প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী মোহাম্মদ মাহবুবুর রহমান সহজ সরল ভাষায় লেখা। তারপর দ্বিতীয়টা হচ্ছে ফৌজিয়া, তৃতীয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ মাসুদ আলম, তারপর এই একটা আছে বিষ্ণুপদ সরকার, আর একটা হচ্ছে দুইজনে মিলে একটা বই লিখছে সেটা ডক্টর মোহাম্মদ শওকত হোসেন, কাজী শহীবুর রহমান। এই বইগুলো যদি যে কোনো একটা হবে, তবে আমার পছন্দ হলে সবচেয়ে প্রথম বই। এরপর একজন এক এক রকমের পছন্দ করতেই পারো, দেখে যে বইটা কিনবা তাতেই হবে। আর মনে রাখবা তখন তো অধ্যয়ন করতে আসছো, এখন কিন্তু লেখাপড়া না, অধ্যয়ন আর লেখাপড়া কিন্তু এক জিনিস না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই থাকুক। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।